প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো পায়ের আঁকাবাঁকা শিরার আধুনিক চিকিৎসা এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার GM মকবুল হোসেন, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আমাদের আজকের বিষয়টা কিন্তু আমাদের মেডিকেলের যারা স্টুডেন্ট বা ডক্টর তাদের জন্য কিন্তু খুব কঠিন একটা সাবজেক্ট, আবার যারা পেশেন্ট তাদের জন্য কিন্তু একটু ডিফারেন্ট সাবজেক্ট, যেটা হচ্ছে পায়ের আঁকাবাঁকা শিরার চিকিৎসা। তো আমি একটু প্রথমে আপনাকে জানতে চাচ্ছি যে পায়ের আঁকাবাঁকা শিরা, বা এটাকে আমরা মেডিকেলটা বলি ভেরিকোজ ভেইন, এটা বলতে আমরা আসলে কী বুঝি? আর এটা কি শুধু পায়েই হয় নাকি শরীরের অন্য কোনো জায়গাতেই হতে পারে? পায়ের আঁকাবাঁকা শিরা, আসলে শিরা কথাটা একটা টার্ম, এই সাবজেক্টটা একটু নতুন আমাদের মেডিকেল এনভায়রনমেন্টে, বাট দীর্ঘদিন যাবত এটা প্র্যাকটিস হয়ে আসছে এবং এটাতে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী অনেকেই কিন্তু এই রোগে আক্রান্ত, বিশেষত পায়ে এটা হয় এবং একটু পায়ের চামড়ার নিচেই এই শিরাটা থাকে। আর শিরা মানে এক ধরনের রক্তনালী। আমাদের শরীরে দুই ধরনের রক্তনালী আছে, একটা হচ্ছে আর্টারি বা ধমনী, আর একটা ভেইন বা শিরা। বিশুদ্ধ রক্ত যাতায়াতের জন্য আছে ধমনী, এবং দূষিত রক্ত যাতায়াতের জন্য, দূষিত মানে এটা ফেলে দেওয়ার জন্য না, এটা শরীরে এভাবেই তৈরি হয়, এভাবেই মানুষের বায়োলজি, অর্থাৎ দুইটা রাস্তা, একটা রাস্তা আর্টারি আর একটা ভেইন। শিরা যেটা, এটা আমরা বলছি, আমরা যে স্যালাইন দেওয়া হয় সাধারণ মানুষ, এটা সবাই স্যালাইন অভ্যস্ত, স্যালাইন কিন্তু শিরার মধ্যে দেওয়া হয়, পার্টিকুলারলি এটা হাতেই দেওয়া হয়। হাতে যে মানে স্যালাইন দেওয়া হয় যে শিরাতে, এরকম শিরা পায়ে অগণিত শিরা আছে। মূলত এই রোগটা যখন পায়ে হয় তখন আমরা এটাকে বলি আঁকাবাঁকা শিরা বা ভ্যারিকোজ ভেন। এবং এখানে পায়ে যে শিরাগুলো আছে নর্মালি সবারই আছে, রক্ত যাতায়াতের জন্য শিরা দরকার আছে, কিন্তু যখন এটা ফুলে ফেঁপে অনেক মোটা হয় তখন আমরা তাকে বলি যে ভ্যারিকোজ ভেন বা আঁকাবাঁকা শিরা। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো উপসর্গ তৈরি করে না, যখন উপসর্গ তৈরি হয় তখন মানুষ এটার জন্য চিকিৎসাকে শরণাপন্ন হয়। এর মানে হচ্ছে যে আমাদের তো পুরো শরীরে অনেক ধরনের আর্টারি ভেইন আছে, যেটা শিরা বা ধমনী, যেটা যে পায়ের স্কিনের নিচে, যেটা সেটা আমরা নর্মালি চোখে দেখি না। যদি নর্মাল যাদের থাকে তাদের চোখে দেখা যায় না, যাদের একটু প্রবলেম হয় যে এই যে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, এটা তখন দেখা যায় চোখে, এবং সেটা বিভিন্ন আঁকা বাঁকা ভাবে এবং ফুলে যায়। কার সাধারণত সুস্থ মানুষের ক্ষেত্রে, ভালো মানুষ পার্টিকুলারলি যদি একটু অবিজ হয়, ফ্যাট থাকে, তাদের এটা দেখার কথা না বা দেখা যায় না। কিন্তু যদি পাতলা হয় তাহলে মেইন শিরাগুলো কিন্তু টু সাম এক্সটেন্ট এটা কিন্তু ভিজিবল হয়, দেখা যায়। এটা কোনো রোগ না, কারণ এটা তার প্রয়োজনীয় যাতায়াতের জন্য হার্টের দিকে এই শিরার মাধ্যমে পায়ের থেকে রক্ত হার্টে চলে যায়, সুতরাং এটা কোনো দোষের না এবং এটা ঠিক আছে। কিন্তু যখন এটা ফুলে ফেঁপে মোটা হয় তখন কিন্তু রক্ত আর হার্টের দিকে যেতে পারে না, রাদার রক্তটা এখানে জমতে থাকে, শিরাটা ফুলতে থাকে, তারপরে শিরা ফুলে এখানে চামড়া শক্ত হতে থাকে, পা ফুলতে থাকে, জুতা আটকে যেতে থাকে এবং চামড়ার রং বদলে যেতে থাকে, বিভিন্ন ধরনের উপসর্গ এবং জটিলতায় তৈরি হয়। মানুষের যে ডে টু ডে লাইফ হ্যাম্পার হয়, সে যে কাজকর্ম করবে, কাজ পুরো করতেই প্রতিনিয়ত পা ঝুলিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, তার জন্য একটা অস্বস্তিকর একটা লাইফ তৈরি হয়। এটা কারণটা কি হতে পারে? যে যেহেতু সবার হয় না, কারো কারো ক্ষেত্রে হয়, কারণটা কি হতে পারে? সাধারণত শিরা আমরা বলি যে অনেকে মনে করে যে দাঁড়িয়ে থাকা রোগ বা লম্বা সময় দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে, সাধারণ একটা ধারণা দাঁড়িয়ে থাকলেই রোগটা হবে। আমরা ঠিক এরকম না, কত লোক দাঁড়িয়ে থাকার প্রফেশনে আছে, সবার কি হয় তা না। জন্মগতভাবে যাদের এটা রোগ হওয়ার সম্ভাবনা আছে, তারা যখন দাঁড়িয়ে থাকার একটা প্রফেশনের সঙ্গে জড়িয়ে যায় তখন এই রোগটা বেশি হয়। কেন এটা হয়? জন্মগতভাবে দুর্বলতা, আমাদের মেডিকেল ভাষায় আমরা বলি যে প্রাইমারি ভ্যারিকোজ ভেন, আর একটা আছে সেকেন্ডারি ভ্যারিকোজ ভেন। প্রাইমারি মানে হচ্ছে যেমন ব্লাড প্রেশার, এটা কিন্তু সাধারণত হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তাদের মধ্যে হয়, এর সঙ্গে আনুষঙ্গিক কিছু জিনিস জড়িয়ে যায়। একইভাবে যাদের জন্মগতভাবে আমাদের যে শিরা, এই শিরা একটা পাইপ, এই পাইপের ওয়াল আছে, এর মধ্যে দরজা বা ভালভ আছে, জন্মগতভাবে যদি এর মধ্যে উইকনেস বা দুর্বলতা থাকে শিরার ওয়ালে, গাত্রে প্লাস যে ভালভ আছে, তাহলে দেখা যাবে যে এর সঙ্গে যখন তার লং স্ট্যান্ডিং জব হবে, সে যে কোনো ধরনের জব হতে পারে, যেখানে রাস্তায় ট্রাফিক পুলিশ হতে পারে, যারা লেবার হতে পারে, শ্রমিক হতে পারে, এটা অন্য যে কোনো পেশায়, ইভেন যারা সার্জন, যারা আমাদের সার্জন গ্রুপ যারা আছে ডাক্তারদের মধ্যে, যারা লম্বা সময় দাঁড়িয়ে তাদের অপারেশন করতে হয়, এবং জন্মগতভাবে যাদের এটার হওয়ার প্রবণতা আছে, তাদের মধ্যে দেখা যাবে যে একটা সময়
20 বছর 25 বছর 30 বছর বয়সে একটা সময় যে এই পায়ের শিরাগুলো ফুলে ফেঁপে মোটা হচ্ছে। একটা তো বললেন জন্মগতভাবে প্রবণতা থাকতে পারে, আরেকটা কি জন্মের পরে যে কোনো কারণে হতে পারে কিনা? অন্য কোনো কারণে, যেমন আমরা বলি যে প্রেগনেন্সিতে সময় প্রেগনেন্সি ইনডিউসড ভ্যারিকোজ ভেন আমরা বলি, যে প্রেগনেন্সির সময় একটা ফিটাস বাচ্চা পেটে থাকার কারণে শিরার উপরে চাপ পড়ে। শিরার উপরে চাপ পড়লে সঙ্গত কারণে পায়ের থেকে যে ভেনাস ড্রেনেজটা শিরার মাধ্যমে হার্টে যে রক্তটা ব্যাক করবে, এই রক্ত ঠিক মতো ব্যাক করতে পারে না। তখন দেখা যায় যে শিরাগুলো ফুলে ফেঁপে মোটা হয়েছে। কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা দেখছি যে ডেলিভারির পরে এটা শিরাগুলো আবার তার জায়গায় ফিরে যায় আবার নর্মাল অবস্থায় ফিরে যায়। যখন ফিরে যায় না তখন এটা আবার মানে চিকিৎসার প্রশ্ন আসে। আর একটা ক্ষেত্রে আমরা দেখছি, আমরা বলি আমাদের পায়ে দুই ধরনের শিরা, এক ধরনের শিরা হচ্ছে চামড়ার নিচে, যেটা এই রোগ নিয়ে আমরা কথা বলছি, আর এক ধরনের শিরা আছে গোশতের গভীরে, যেটা ডিপ ভেন। এই ডিপ ভেনের মধ্যে কিন্তু রোগ হয়, পার্টিকুলারলি ডিপ ভেন যদি ব্লক হয়ে যায়, তো ডিপ ভেন ব্লক হলেও কিন্তু তখন সারফেস ভেন, যেটাতে আমরা ভ্যারিকোজ ভেন বলছি, আমরা বলি যদি বড় রাস্তাতে ব্লক হয় মানুষ কিন্তু পাশের রাস্তাতে নেমে পড়ে যাতায়াতের জন্য। একইভাবে গোশতের গভীরে যে শিরাগুলো আছে, যদি কোনো কারণে এগুলো ব্লক হয় তাহলে চামড়ার নিচে শিরাগুলো ফুলে ফেঁপে মোটা হয়। এটা এক ধরনের কিন্তু ভ্যারিকোজ ভেন, যেটাকে আমরা বলি সেকেন্ডারি ভ্যারিকোজ ভেন। সুতরাং এই ভ্যারিকোজ ভেনের মাধ্যমে, এছাড়া হরমোনাল বিভিন্ন কারণের জন্য কিন্তু আমরা দেখছি যে হরমোনের প্রভাবে শিরাগুলোর ওয়াল দুর্বল হয়, যে ভালভ আছে ভালভগুলো দুর্বল হয়, তখন ভ্যারিকোজ ভেন হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। এছাড়া আরও কিছু কারণ আছে। আর্টারি বা ভেনের মধ্যে যদি কোনো কমিউনিকেশন, আমাদের মেডিকেল ভাষায় বলে ফিস্টুলা, অর্থাৎ বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্তের মধ্যে যদি কোনো কমিউনিকেশন তৈরি হয়, এই কমিউনিকেশন বিভিন্ন কারণের, বুলেট থেকে হতে পারে, চাকুর থেকে হতে পারে, তাহলেও দেখা গেছে যে পায়ে ভ্যারিকোজ ভেন বা আঁকাবাঁকা শিরা তৈরি হতে পারে। এই যে বলেন যে এই যে আঁকাবাঁকা শিরা ভেরিকোজ ভেন, এটা শুধু পায়েই হয় নাকি হাতে বা শরীরে অন্য কোনো জায়গায় হতে পারে? সাধারণত ভ্যারিকোজ ভেন পায়ে হয়, কিন্তু আমাদের প্র্যাকটিসে আমরা যে হাজার হাজার পেশেন্ট দেখছি, হাতের ক্ষেত্রে খুব কম। এটার ব্যাখ্যা হলো যে পায়ে যখন আমরা স্ট্যান্ডিং বা সিটিং পজিশনে থাকি, তাহলে আমরা যদি একটা পাত্রে পানি রাখি, তলদেশে কিন্তু সবচেয়ে বেশি প্রেসার পড়ে। একইভাবে আমাদের পায়ে যে শিরা আছে, বিশেষ করে চামড়ার নিচে দুইটা লম্বা শিরা আছে, একটা হচ্ছে গ্রেট স্যাফেনাস ভেন, অনেক লম্বা, রানের গোড়া থেকে কুস্কির গোড়া থেকে এটা একদম গোড়ালি পর্যন্ত লম্বা একটা লম্বা শিরা সবারই আছে, পুরো পায়ের নিচ থেকে একদম পর্যন্ত পুরো অনেক দূর লম্বা একটা শিরা আছে। তাহলে যেহেতু এটা লং স্যাফেনাস ভেন, এটা অনেক লম্বা, ফলে এর মধ্যে যদি যেমন একটা পাত্রে পানি রাখলে তলদেশে সবচেয়ে বেশি প্রেসার পড়ে, একই কারণে এই শিরা ভালভগুলো যখন দুর্বল হয়ে যায়, তখন এর মধ্যে রক্তটা একদম রানের কুস্কির গোড়া থেকে একদম গোড়ালি পর্যন্ত পুরাটাই ফুল অফ ব্লাড দিয়ে একদম ভরে থাকে। এবং এই কারণের জন্যই তলদেশে প্রেসার বেশি, ফলে দেখা গেছে আঁকাবাঁকা শিরা বা ভ্যারিকোজ ভেন রোগীদের কিন্তু উপসর্গ হয়, কিন্তু রোগটা উরুতে থাকতে পারে, হাঁটুতে থাকতে পারে, উপসর্গ বেশি হয় কিন্তু পায়ে বা গোড়ালির আশেপাশে বেশি উপসর্গ হয় এবং জটিলতাও সেখানে বেশি হয়। আমার সাথে দর্শক আছেন একজন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চুয়াডাঙ্গা থেকে জোনায়েদুল ইসলাম বলছিলাম ম্যাডাম। হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? দর্শকটা জোরে বলবেন। জি ম্যাডাম, আমার 2 বছর যাবত সার্ভাইকাল মাইলোপ্যাথি ধরা পড়ে ম্যাডাম। তো হ্যালো, কি করতে পারি? জি ম্যাডাম, এই জন্য কি করতে পারি স্যারকে একটু যদি বলতেন। মানে দর্শক, আপনি আপনার প্রশ্নটি একবার করবেন। মানে আমার 2 বছর যাবত সার্ভাইকাল মাইলোপ্যাথি ধরা পড়েছে, হাঁটাচলা উইকনেস, হাতে কষ্ট হয়, আর বাম হাতে ফেলে, আর ডান পাটা হয় খবর থাকে। এই জন্য কি করতে পারি? না, সার্ভাইকাল মাইলোপ্যাথি এটা কিন্তু আঁকাবাঁকা শিরাজনিত রোগ না, এটা ওনার আছে সার্ভাইকাল মাইলোপ্যাথি একটা, সেটা হচ্ছে যে ঘাড়ের যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের মধ্যে যে স্পাইনাল কর্ড থাকে, এটার উপরে কম্প্রেশনের জন্য এটা হয়। এটা হলে পরে কিন্তু হাত দুর্বল হয়, পা দুর্বল হয়। পার্টিকুলারলি আমাদের দেশে যারা নিউরোলজিস্ট আছেন, নিউরোসার্জন আছে, স্পাইন সার্জন আছেন, যারা মেরুদণ্ডের সার্জন, তারা এটার চিকিৎসা করেন। আমরা আসলে আজকে কথা বলছি একদম আর্টারি আর শিরা নিয়ে, আর যেটা প্রশ্নটা এসেছে দর্শকদের, ওটা হচ্ছে স্পাইনাল কর্ড, নার্ভ রিলেটেড। মানে হয়তো বা আমরা সামনের দিন এরকম কোনো প্রশ্ন করবো, অথবা উনি কোনো নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের কাছে দেখা করলেই হয়ে যাবে। যেটা আমরা ছিলাম যে হচ্ছে
শুধু পায়ের কেন হয়, হাতে বা অন্য শরীরের কোথাও না হয় না কেন? এখন এই একজন পেশেন্টের হঠাৎ করে দেখা গেল যে তার তো আগে কোনো লক্ষণ থাকে, এই যে শিরাটা ফুলে যাচ্ছে, তারপর আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, প্রথম লক্ষণটা কি একবারেই ফুলে আর আঁকাবাঁকা হয়ে দেখা যাচ্ছে, না আগে কোনো ব্যথা বা কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু আগে সে দেখতে পারে একটা ভিজিবল ভেইন, তার কাছে মনে হয় যে হঠাৎ করে তাকিয়ে দেখবে যে- শিরা একটু একটু করে ফুলছে, কোনো উপসর্গ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। এবং আমরা বলি যে বলা হয় যে ইন্টারন্যাশনাল পরিসংখ্যানে প্রতি 3 জনের 1 জনের এই রোগ আছে। তো 3 জনের 1 জন রোগ হলে তো বাংলাদেশের কনটেক্সটে তো কোটি কোটি মানুষের এটা হওয়ার কথা। আছে টু সাম এক্সটেন্ট, হয়তো এক আধটু আছে, কিন্তু মোস্টলি এটা কোনো উপসর্গ নাই। আচ্ছা, মোস্টলি উপসর্গ না থাকলে মানুষ তো চিকিৎসার জন্য দরকার হয় না, এবং উপসর্গ না থাকলে চিকিৎসকের কাছে সাধারণত কেউ আসেও না। এবং এটা যেটা রোগ, এটা কিন্তু অনেকে জানেও না, মনে করে যে স্বাভাবিক আছে শিরা। কখন? যখন উপসর্গ হয়। তাহলে আমরা বলছি যে মোস্টলি এটা অ্যাসিমটোমেটিক। সিমটমটা কিভাবে তৈরি হয়? একটা হচ্ছে কসমেটিক, কেউ মনে করে কীভাবে আমার পাশের প্রতিবেশী, আমার পাশের জন, আমার পাশের কলিগ, তার তো পায় একদম কোনো এরকম আঁকাবাঁকা শিরা নাই, আমার কেন আছে? আচ্ছা ঠিক আছে, আছে, কিন্তু কোনো সিমটম নাই। সিমটম যখন হয় তখন পাটা ভার লাগে, অস্বস্তি। কী রে, আমি তো বসে থাকলে, অনেকক্ষণ বসে থাকলে পাটাতে কেন অস্বস্তি লাগে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পাটা জানি ভার মনে হয়, দীর্ঘ পায়ে গেলে ক্লান্তি মনে হয়, অথবা মনে হলো যে না আমি একটা লং জার্নিতে আসি, কতক্ষণ যাওয়ার পরে যে জুতাটা আটকে গেল, পা বের করতে পারছি না, পাটা যিনি ফুলে আছে, ইডিমা হয়েছে। অর্থাৎ তার ডে টু ডে লাইফটা এটা খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে। একদিনে হয় না, ইটস এ ক্রনিক ডিজিজ, ইট টেক্স লং টাইম, ইট টেক্স ইয়ার্স টুগেদার। বছরের পর বছরে কিন্তু তার মানে এই রোগটা ডেভেলপ করতে সময় নেয়। তাহলে প্রাথমিক দিকে কিছু কিছু ভেন আঁকাবাঁকা দেখা গেল, ওর সঙ্গে কিছু যোগ হলো পায়ের অস্বস্তি, ক্লান্তি, পা ফুলে যাওয়া, ভার লাগা ইত্যাদি। একটা সময় যেটা হয়, রাতে সব মানুষ সারাদিন কাজ করছে, রাতে সে বিশ্রাম নিবে, কিন্তু রাতে বিশ্রাম নেওয়ার সময় কেন? সারাদিনের যে রক্তটা জমা হয়েছে পায়ের মধ্যে, শিরার মধ্যে, আমরা বলি যে রেস্টলেস লেগ সিনড্রোম, পা যেন একটা অস্বস্তি, ডাইন দিকে বা দিকে কোনো দিকে কাজ করে রাতের ঘুমে ডিস্টার্ব হয়। একদিনে হয় না, রোগটা দীর্ঘদিন থাকতে থাকতে তারপরে এই উপসর্গগুলো তার মধ্যে তৈরি হতে থাকে। অনেকে আছে যারা অনেকক্ষণ ধরে বসে থাকলে পাটা ফুলে যায়, যেমন লং জার্নিতে গেলে পায়ে একটু পানি চলে আসে। আবার দেখা যায় যারা বসে থেকে যারা অফিসিয়াল জব করে তাদের ক্ষেত্রেও পাটা শুধু পা ফুলে যায়। এটার সাথে কি কোনো সম্পর্ক আছে কিনা? পা ফুলে যাওয়া, এই যে আমরা বলি যে পা ফুলে যাওয়া, কারো যদি পা ফুলার সঙ্গে হাত ফুলে, মুখ ফুলে, অন্য জায়গায় ফুলে যায়, তাহলে এই রোগের সাথে সম্পর্ক নাই। কারণ এইটার কারণ কিডনি কারণ, লিভার কারণ, হার্ট কারণ, বিভিন্ন কারণের জন্য সরাসরি ফুলে যাওয়ার সম্পর্ক আছে। কিন্তু শুধু যদি পা ফুলে যায়, তাহলে আমরা সন্দেহ করতে পারি যে শিরা একটা অন্যতম কারণ। আচ্ছা, অন্যতম কারণ শিরা। তাহলে সেক্ষেত্রে এই শিরাকে দেখে সেই অনুযায়ী এটাকে ডিটেক্ট করা, এই অনুযায়ী ট্রিটমেন্ট করা উচিত। কিন্তু সব পা ফুলাই যে শিরা গঠিত তা কিন্তু না। তা কিন্তু না। দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। আমরা ছিলাম যে সব ধরনের পা ফোলাতে আসলে শিরা, এই পায়ের আঁকাবাঁকা শিরা এই সমস্যা না। এখন দেখা যায় যে এরকম করে অনেক, যেহেতু স্যার বললেন যে এই সমস্যাটা হচ্ছে একদিনে হয় না, অনেক দিন ধরে আস্তে আস্তে ফুলে যাচ্ছে, শিরাটা ফুলে যাচ্ছে। শুধু শিরা ফোলাতে তো দেখা যায় যে আমাদের দেশের যারা ঢাকার বাইরে যারা অনেক কাজ করে থাকে তারা হয়তো অতটা কনসার্ন থাকে না, দেখে যে একটু কোনো ব্যথা তো হচ্ছে না, ডাক্তারের কাছে আসে না। ডাক্তারের কাছে কখন আসে সাধারণত? সাধারণত উপসর্গ হলে আসে। উপসর্গ তো একটা ফোলা, এই ফোলা এবং পেইনলেস ফোলা, সেক্ষেত্রে তার সমস্যা হচ্ছে না। কিন্তু একটা সময় দেখবে কি যে তার মানে ডে টু ডে লাইফ খুব অস্বস্তিকর হবে। কখন এটা হবে? আমরা বলি যে হোয়েন দেয়ার ইজ কমপ্লিকেশন। আচ্ছা, কারণ একটা রোগ আছে দীর্ঘদিন, এটাকে পাহারা দিতে দিতে একসময় কমপ্লিকেশন, হঠাৎ করে তীরের মতো রক্ত ছুটছে পায়ের থেকে, কারণ এই ভেনটা ফেটে গেছে। আচ্ছা, মোটা হতে হতে একসময় এটাকে ফেটে, একটা মাইনার ট্রমা, অথবা চলার পথে কোথাও একটা সঙ্গে আঘাত পেল, অথবা দেখা গেল যে কি অ্যাবসেন্ট মাইন্ডে পড়ে গেছে আর কি, তখন স্পন্টেনিয়াসলি কাজ করতেছিল, এই কাজের মধ্যে ব্লিডিং, এই ব্লিডিং কিন্তু সবাই ভয় পেয়ে যায়। আমাদের চেম্বারে এসে বলে যে স্যার রক্ত একদম ভেসে গেছে, একদম ফ্লোর ভেসে গেছে। কেন? আমরা ওটা বলি যে শিরার যে ব্লিডিং হয় ওটা কাগজে বাঘের মতো। আর্টারি ব্লিডিং কিন্তু বন্ধ করতে কষ্ট আছে, শিরার ব্লিডিং কিন্তু একটা কাগজে বাঘ, চাপ দিয়ে ধরলে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। কারো যদি এরকম হঠাৎ করে ব্লিডিং হয়, জাস্ট চাপ দিয়ে ধরলে সে যদি শুয়ে পড়ে, পাটা উঁচু করে দেয়,
একটু চাপ দিলে কিন্তু এটা বন্ধ হয়ে যায়, এটা ভয় পাওয়ার মতো কিছু না। তাহলে ব্লিডিং একটা অ্যালার্মিং কমপ্লিকেশন। অনেক সময় আমরা দেখছি যে গামছা বা তোয়ালে দিয়ে পেশেন্টরা কিন্তু এটা বেঁধে আনছে, কেন? এটা ব্লিডিং হয়েছে, তাহলে এটা কমপ্লিকেশন। একটা সময় দেখা গেলো যে না, পায়ে আলসার, ঘা, আমরা বুঝছি যে না ওখানে একদম ঘা, মানে কি এটা নন হিলিং আলসার, বছরের পর বছর এটা ঘা হয়েছে, ঘা কিন্তু আর শুকায় না। আচ্ছা, আছে তো আছে। বিশেষ করে আমরা যে বলছি এই ঘাগুলো হয় কিন্তু গোড়ালির আশেপাশে হয়। কেন? আমরা আগেই বলছি প্রেশারটা সাধারণত গোড়ালির আশেপাশে, এই তলদেশে প্রেশারটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। একটা মানুষ যদি একটা পায়ে ঘা থাকে, সারাক্ষণ যদি পানি ওখান থেকে পাস উজিং হতে থাকে, তাহলে এই লাইফটা কিন্তু অনেক কষ্টের। শুধু তা না, যখন ওখানে ঘা হলে এরপরে আরও একটা কমপ্লিকেশন হয়, সেলুলাইটিস। অর্থাৎ একটার পর একটা কিন্তু কমপ্লিকেশন। মূল রোগটাকে অ্যাভয়েড করার জন্য, এটাকে ভুলে থাকার জন্য এখন কিন্তু কমপ্লিকেশন একটার পর একটা কিন্তু শুরু হয়েছে। তাহলে আমরা বললাম যে ব্লিডিং, একটা বুঝছি ওখানে আলসার হতে পারে, ঘা হতে পারে, চামড়া এত শক্ত এবং কালো হয়ে যায়, কসমেটিক একটা দৃষ্টিকটু। ভালো পাটা নর্মাল স্কিন, আর একটা পাতে একদম ফুল লেগটা একদম ঠিক হয়ে আছে। এটা আমরা একজন দর্শকের ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? সানজিদা, আমি রাজবাগ থেকে বলতেছি। জি, আসলে আমার দীর্ঘদিন যাবত, ছোটবেলা থেকে 5-6 বছর বয়স থেকে আমার এই পায়ের সমস্যা। আমি পিজি হাসপাতালে চিকিৎসা নিতেছি। তো আমার আগে 2 মাস অন্তর অন্তর একটা ইঞ্জেকশন নিতাম, এখন 6 মাস পরে পরে নিচ্ছি। আমার পাটা অলওয়েজ আমি ফুলে থাকে, কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরে কয়দিন ব্যথা হয় না। এখন আগে হতো না, এখন ইঞ্জেকশন দেওয়ার পরেও কিন্তু আমার প্রচুর পরিমাণে ব্যথা হয়। আমি মানে রক টানাইতে হয়, মনে থেকে ছিঁড়ে যাচ্ছে। পাটা এমনিতে অনেক ফুলা, আমার উপরের দিকে আঁকা বাঁকা রকগুলো একেবারে মোটা মোটা কালো কালো হয়ে থাকে সবসময়। আমাকে আবার ডাক্তার ওইখান থেকে চিকিৎসা দিয়েছিল 3টা বালিশের উপর পা রাখি শোয়ার জন্য, আর সবসময় মুদ্রা করে রাখার জন্য। শুধু শোয়ার সময় আমি খুলে রাখতাম। এখন আমার পায়ের ব্যথা মাঝে মধ্যে যদি আমি সহ্য করার মতো না, মানে প্রচুর পরিমাণে ব্যথা হয় বা রক টান টান হয়ে থাকে, মনে দেখি ছিঁড়ে যাচ্ছে। কোনো প্রশ্ন আছে? এটা কি ইনজেকশন দেওয়া হয়েছিল? এটা কি এসটিএস ইনজেকশন বলতে পারবেন ইনজেকশনের নাম? আসলে আমি নামটা বলতে পারবো না, কিন্তু পিজি হাসপাতালে দিয়ে একজন প্রফেসর ডাক্তার অপু স্যার। হ্যাঁ, কতবার দেওয়া হয়েছে ইনজেকশন? জি স্যার, অনেকবার দেওয়া হয়েছে ইনজেকশন? হ্যাঁ হ্যাঁ, আমি 2014 সাল থেকে ইনজেকশন নিচ্ছি। আচ্ছা, আমি বলি এটা আচ্ছা, 5 আমার বছর। প্রশ্নের উত্তরটা বিরতির পরে এসে দেবো। আর কি কোনো প্রশ্ন আছে দর্শকের না, কাছে? জানা হয়েছে। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার এই প্রশ্নের উত্তর আমরা বিরতির পর এসে দিচ্ছি। ফিটি ছোট্ট একটি বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি পায়ের আঁকাবাঁকা শিরার আধুনিক চিকিৎসা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর জি এম মকবুল হোসেন। বিরতিতে যাবার আগে আমাদের সাথে একজন দর্শক ছিলেন সানজিদা, ওনার 5 বছর বয়স থেকে যে সমস্যা, এবং সেটা 2014 থেকে উনি ইনজেকশন দিচ্ছেন, তো কিন্তু এখন ওনার কমপ্লিকেশনটা আছে, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। এটা সানজিদার যে সমস্যাটা 5 বছর, অর্থাৎ তারও কিন্তু একটা জন্মগত সমস্যা আছে। এটাকে আমরা বলি যে জন্মগত রক্তনালী টিউমার, ভেনাস ম্যালফরমেশন বা ভাস্কুলার ম্যালফরমেশন। ওখানেও কিন্তু শিরাগুলো আঁকা বাঁকা দেখতে অনেকটা এর সঙ্গে সিমিলারিটি আছে। পার্থক্য হচ্ছে যে নর্মালি যে ভ্যারিকোজ ভেন বা আঁকা বাঁকা শিরা একটা মানুষের বয়স 20 বছর, 25 বছর, 30 বছর অ্যাডাল্ট এই লাইফে, কিন্তু আর্লি লাইফে বাচ্চা অবস্থায় যেটা দেখা যায় এটা সাধারণত রক্তনালীর টিউমার। এবং এই টিউমারটা অনেক বিস্তৃত থাকে, এটা চামড়ার নিচে, এটা গোশতের মধ্যে, এটা সফট টিস্যুর মধ্যে, এটা বোনের মধ্যে, বিভিন্ন জায়গায় একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে এটা। এবং ওর বিস্তৃতি এবং ওর চিকিৎসার পদ্ধতিটা একটু ডিফারেন্ট ভ্যারিকোজ ভেন থেকে। এই চিকিৎসার মধ্যে ওখানে যে আঁকাবাঁকা শিরা আছে তার একটা চিকিৎসা হচ্ছে ইনজেকশন দিয়ে ওই রাস্তাগুলোকে ব্লক করা, রিপিটেড প্রতি মাসে মাসে কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে ইনজেকশন দিয়ে এটাকে। তাহলে একটা পদ্ধতি হচ্ছে দর্শক যারা বলছে যে ইনজেকশন, আর একটা পদ্ধতি হচ্ছে যেটাকে অপারেশন করে এটাকে টোটালি বের করে দেওয়া। তো অপারেশন করে টোটালি বের করে দিল, এই শিরা এত বিস্তৃত থাকে, আমি ইনজেকশন করি বা অপারেশন করি, এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং এটা আবার হওয়ার প্রবণতা এই রোগের ক্ষেত্রে অনেক বেশি। কিন্তু ওখানেও যদি আমরা চিকিৎসাটা না করি আরও বিভিন্ন ধরনের জটিলতা হয়। ফলে দর্শকের যেটা ইনজেকশন, এটা একটা স্বীকৃত চিকিৎসা,
একটা নির্দিষ্ট বিরতি দিয়ে দিই ইঞ্জেকশনটা, বিশেষ করে ইঞ্জেকশন STS যেটা সেট্রল ইঞ্জেকশন, এই ইঞ্জেকশনের মাধ্যমে এটা চিকিৎসা করা হয়। অপারেশনের মাধ্যমেও প্লাস্টিক সার্জন, অর্থোপেডিক সার্জন, ভাস্কুলার সার্জন, আমরা বলি যে মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচের মাধ্যমে এটার অপারেশন করা যেতে পারে। সেক্ষেত্রে ওনার অবশ্যই এখন মনে হয় যেহেতু ব্যথার পেইন হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, একজন ভাস্কুলার সার্জন অথবা কাছে গিয়ে ট্রিটমেন্ট প্ল্যানটা করা উচিত। আচ্ছা, আমরা আঁকাবাঁকা শিরা সম্পর্কে জেনেছি আপনার কাছে। তো এই সমস্যাটা যখন কারো হয় তখন কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যায়? একটা তো হচ্ছে ক্লিনিক্যালি দেখতে বোঝা যাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা দিয়ে কিভাবে কনফার্ম করা যায়? এই রোগটা এমন একটা রোগ যে আঁকাবাঁকা শিরা যদি কেউ দেখে থাকে পায়ের, একজন দেখলে রুগী কিন্তু আরেকজন রুগীকে ডায়াগনোসিস, আমাদের চেম্বারে কিন্তু অনেক রুগী আর এক রুগীকে রেফার করে, বিশেষ করে এই রোগটা। কেন? সে নিজে চিকিৎসা করে গেলে তার পায়েরটা আরেকজনের পায়েরটা দেখে সে বুঝতে পারে যে তার পায়ে আঁকাবাঁকা শিরা বা ভ্যারিকোজ ভেন আছে। ফলে এটা এমন একটা রোগ, চোখে দেখলে ডায়াগনোসিস মেডিকেল ম্যান যেমন করতে পারে, অন্যরাও একবার জেনে গেলে তারা এটা ডায়াগনোসিস করতে পারে যে তার পায়ে আঁকাবাঁকা শিরা বা ভ্যারিকোজ ভেন আছে। তাহলে দেখেই একটা ডায়াগনোসিস এই রোগটা এমন। তাহলে পরীক্ষা নিরীক্ষা করার দরকারটা কি? পরীক্ষা নিরীক্ষা এই জন্য করা দরকার, আমরা বলি যে আল্ট্রাসোনোগ্রাম অফ ব্লাড ভেসেল, যেটাকে বলি ডুপ্লেক্স স্টাডি। তার মানে এটা এক ধরনের আল্ট্রাসোনোগ্রাম। এটা এই জন্য করি, পায়ে আমরা আগেই বসি 2 সেট শিরা থাকে, এক সেট থাকে চামড়ার নিচে, আরেক সেট থাকে গোশতের গভীরে। তো চামড়ার নিচে যেমন রোগটাকে আমরা চোখে দেখতে পাই, গোশতের গভীরের যেটা সেটা কিন্তু ডিপ ভেনকে আমরা চোখে দেখতে পাই না। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা যখন সারফেস ভেন বা আঁকাবাঁকা শিরার চিকিৎসা করব, তখন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা দেখে নেব গভীরের শিরা কেমন আছে। কারো কারো ক্ষেত্রে রোগ শুধু বাইরে না, ভিতরে থাকে। চিকিৎসার পদ্ধতিটা তখন একটু ডিফারেন্ট হয়, ডিফারেন্ট ওয়েতে কাউন্সিলিং হয়। এই জন্য মোস্টলি আল্ট্রাসাউন্ড করে এই একটা পরীক্ষার মাধ্যমে এই রোগটার ডায়াগনোসিস, ডিটেকশন, তার সিভিয়ারিটি এটা নির্ণয় করা যায়। আমরা যে খুব কমনলি কিছু ইনভেস্টিগেশনের নাম জানি, যেমন ডপলার, যেমন সিটি এনজিওগ্রাম, এগুলোর কোনো রোল আছে কিনা? বিশেষ করে এই শুধুমাত্র ভ্যারিকোজ ভেনের ক্ষেত্রে এইটা খুব একটা দরকার হয় না, কারণ এটা দেখা এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই এটা সম্ভব। কিন্তু অন্য সুপার যে পরীক্ষা, সিটি এনজিওগ্রাম বা সিটি ভেনোগ্রাম, MR ভেনোগ্রাম, আধুনিক এই সব পরীক্ষা, এটা কিন্তু সবই আমাদের দেশে অ্যাভেলেবেল। আমরা যেমন বলছি একটু আগে যে কারো কারো ক্ষেত্রে ভ্যারিকোজ ভেন হয় গভীরের শিরা ব্লক হওয়ার পরে, চামড়া নিচে শিরাগুলোতে ভ্যারিকোজ ভেন ডেভেলপ করে। এই গভীরের শিরা ব্লক যেমন আল্ট্রাসাউন্ডে বোঝা যায়, কিন্তু এটা যদি একটা রোড ম্যাপের মতো করে সুন্দর করে দেখতে চাই, তাহলে MR ভেনোগ্রাম অথবা সিটি ভেনোগ্রাম, অর্থাৎ MRI মেশিন অথবা সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে একদম ছবির মতো কোন জায়গা থেকে শিরা ব্লক হয়ে হার্টের কোন পর্যন্ত বিস্তৃত আছে, এটা একদম চোখে ম্যাপের মতো এটা দেখা যায়। সাধারণ ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু যেসব ভ্যারিকোজের জন্য ডিফারেন্ট কারণ আছে, আমি আগেই বলছিলাম যে গুলিবিদ্ধ হওয়া, চাকুর থেকে ভ্যারিকোজ ভেন হওয়া, গভীরের শিরা ব্লক থেকে, সেসব ক্ষেত্রে গভীরের শিরাগুলোর তার যে ব্লক, তার গতি প্রকৃতি নির্ণয় করার জন্য এই সিটি এনজিওগ্রাম, MRI, বিশেষ করে সিটি ভেনোগ্রাম, MR ভেনোগ্রাম, এই পরীক্ষাগুলো করা দরকার। আজ নরমালি দরকার হয় না। আমাদের সাথে দর্শক আছেন একজন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, কে বলছি? জি। হ্যাঁ, আমার আম্মার জন্য আর কি। আমার আম্মার বয়স 64 বছর। জি। ওনার পা আর কি ফুলে যায়, পা ফুলে থাকে সবসময়, আর পা জ্বালা যন্ত্রণা করে হাঁটুর মতো, হাঁটু ব্যথা, প্রচন্ড হাঁটু ব্যথা, আর পা ফুলাই আছে। ওনার কি এক পা ফুলে থাকে না 2 পা ফুলে থাকে? 2 পা ফুলে থাকে। কতদিন ধরে এটা? কতদিন ধরে? 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে না? উনি যেভাবে বর্ণনা দিচ্ছে, পায়ে কোনো এরকম চামড়ার নিচে কোনো আঁকাবাঁকা শিরা দেখা যায়? দেখছেন নাকি? মনে হয় কোনো শিরা আছে এরকম দড়ির মতো কোনো জিনিস, অথবা আঁকাবাঁকা ফুলে আছে এমন কোনো জিনিস কি দেখা যায়? হ্যাঁ, মানে রগগুলা ফুলা দেখা যায়, রগগুলা রগ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, রগ শিরা এটা একটু মানুষ কনফিউজ করে ফেলে আর কি। প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই, আমি বুঝতে পারছি। উনি একজন বয়স্ক মানুষ, তার 2 পা ফুলে আছে। ওনারা বলছে যে রগ জিনিসটা কিন্তু একটা দড়ি বা টেন্ডন আমরা যেটা বলি, সাধারণভাবে আমাদের দেশে বলে শিরার ডাক্তার, রগের ডাক্তার, দুটো কথা আসছে, তাই আমি কথাটা একটু বলে নিই, তারপর ওনার পায়। শিরা হচ্ছে রক্তনালী, যার মধ্যে রক্ত যাতায়াত করে। আমরা যেখানে স্যালাইন দিই, এটা হচ্ছে শিরা।
সুতরাং বলে শিরার জ্বালা, ঘাড়ে শিরার জ্বালা, আসলে ঘাড়ে কি আমরা স্যালাইন দিই? ওখানে শিরার জ্বালা না, ওখানে আছে অন্য জিনিস, ওখানে আছে মাসেল আছে, গোশত আছে, ওখানে বিভিন্ন ধরনের দড়ি লিগামেন্ট আছে, বোন আছে, এগুলো সব মেলায় কিন্তু রগ যে জিনিসটা, টেন্ডন, উনি রগের কথাটা বলছে। বয়স্কদের ক্ষেত্রে পা ফোলার কারণটা একটু ডিফারেন্ট। কেন? তাদের শরীরে কখনো কখনো দেখা যায় যে অ্যালবুমিন কমে গেলে পা ফোলে। একটা হচ্ছে যে যদি দেখা গেল যে হরমোনের গন্ডগোল থাকে, বিশেষ করে থাইরয়েড হরমোন, তাহলে কিন্তু পা ফুলে যায়। এটা অনেক সময় কিডনি জনিত কারণে পা ফুলে যায়, লিভার জনিত কারণে পা ফুলে যায়। তাহলে এইগুলোতে সাধারণত 2 পা ফুলে এবং বয়স্কদের ক্ষেত্রে এটা হয়। তবে বয়স্কদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে শিরাগঠিত কারণে কিন্তু পা ফুলে। সেটাতে কি আমরা এতক্ষণ যে আলোচনা করছি যে এরকম শিরা আঁকাবাঁকা শিরা পা দেখা যাচ্ছে, সেটার জন্য পা ফুলে যাচ্ছে, কিন্তু শিরার একটা হচ্ছে চামড়ার নিচে আর একটা হচ্ছে শিরা কিন্তু গভীরের শিরা। বয়স্কদের ক্ষেত্রে শিরার দুর্বলতা, গভীরের শিরা অনেক দুর্বল হয়। এটার একটা টার্ম আছে, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি আমরা বলি। সেক্ষেত্রে দেখা গেল কি আমরা গভীরের শিরা দেখতে পাচ্ছি না, কিন্তু পাটা ফুলে আছে। তো পাটা ফুলে আছে এবং তাদের পরীক্ষা নিরীক্ষা করে শরীরে হরমোনের কোনো গন্ডগোল নাই, অ্যালবুমিনের কোনো গন্ডগোল নাই, থাইরয়েড হরমোনের কোনো গন্ডগোল নাই, কিন্তু পা ফোলা। সেক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম করলে দেখা যায় চামড়ার নিচের শিরা তেমন কোনো সমস্যা না, কিন্তু গোশতের গভীরের যে শিরা আছে তার ভালগুলো আছে ঠিকমতো কাজ করে না। এই ঠিকমতো কাজ করে না, অর্থাৎ উনি শুয়ে থাকলে ওকে, পায়ের নিচে বালিশ দিলেন ওকে, কিন্তু যখন উনি পাটা ঝুলিয়ে দিলেন তখন দেখা গেল যে না, পাটা ফুলে যাচ্ছে। অর্থাৎ উনি যে পার্টিকুলারলি প্রবলেমটা বলছেন, আসল চিকিৎসা আমরা বলবো যে আপনি পায়ের নিচে বালিশ দেন, দেখবেন সকালে উঠে আপনি কমফোর্ট ফিল করছেন। কিন্তু কারণটা কি গভীরের শিরা, এটা কি অ্যালবুমিন, এটা কি থাইরয়েড হরমোন নাকি, এটা আসলে পরীক্ষা করে ওই অনুযায়ী চিকিৎসাটা নিতে হবে। ওই অনুযায়ী চিকিৎসা নিলে দেখা যাবে। যদি দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাম করে গভীরের শিরার দুর্বলতা আছে, চিকিৎসা খুব সিম্পল। উনি পায়ের নিচে বালিশ দিয়ে শুইবে, হাঁটার সময় এক ধরনের ইলাস্টিক মোজা আছে, এই মোজা পায়ে দিলে দেখবে যে ওনার পায়ের ফোলাটা কিন্তু অনেক প্রশমিত হয়েছে। সাথে 2-1টা ট্যাবলেট খাওয়ার দরকার হয়। অন্য কারণ থেকে যদি হয়ে থাকে, হরমোনাল, লিভার, কিডনি, ওই অনুযায়ী চিকিৎসা নিলে দেখা যাবে ওনার পায়ের ফোলাটা চলে গেছে। এক্ষেত্রে ওনার কি পরীক্ষা নিরীক্ষা, কোন ডক্টরের কাছে গিয়ে সব পরীক্ষা নিরীক্ষাগুলো করা উচিত? পরীক্ষা নিরীক্ষা করে তারপরে নিশ্চিত করা যে কিসের থেকে এটা হচ্ছে। আচ্ছা, আমরা আরো কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি পায়ের আঁকাবাঁকা শিরার আধুনিক চিকিৎসা এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার জি.এম. মকবুল হোসেন। তার বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেক কিছু সম্পর্কে জানলাম, কীভাবে বোঝা যায়, কী কী জটিলতা হয়, পরীক্ষা নিরীক্ষা কী করা হয়। তো এটা চিকিৎসা আছে, আর চিকিৎসা কী কী টাইপের আছে, আর বাংলাদেশে এই চিকিৎসা অ্যাভেলেবেল আছে কিনা একটু আমাকে জানাবেন। সাধারণত এই রোগটা আমরা আগেই যে আলোচনা এর মধ্যে ছিলাম যে না, যাদের লম্বা সময় দাঁড়িয়ে থাকা, লম্বা সময় বসে থাকা, এর সাথে এই রোগটা দেখা দিয়েছে। তাহলে যে কোনো চিকিৎসাতে আমরা একটা বলি প্রিভেনশনের সাইড, প্রিভেনশনও কিন্তু এক ধরনের চিকিৎসার একটা পার্ট। আর একটা হচ্ছে আক্রান্ত হলে পরে উপসর্গ হচ্ছে, তখন আমরা এটা কিভাবে করতে পারি। স্বাভাবিকভাবে একটা লাইফস্টাইল মডিফিকেশনের কথাটা আমরা বলি। বিশেষ করে কারো যদি ওজন বেশি থাকে, আমরা বলি যে ওজন কমানোর জন্য। কেন? এই ওজনের সাথেও কিন্তু শিরা ফুলে যাওয়ার একটা রিলেশন আছে। তাহলে ওয়েট রিডাকশন একটা কথা। একটা আমরা বুঝছি যাদের লম্বা সময় দাঁড়িয়ে থাকার প্রফেশন আছে, যদি সম্ভব হয় তাহলে এই লম্বা সময়টাকে একটু শর্ট করা যায় কিনা, অথবা লম্বা সময় দাঁড়িয়ে প্রফেশনের মাঝখানে একটু বিরতি না সম্ভব কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না। কেন? পেশাগত কারণেই মানুষকে কিন্তু লম্বা সময় দাঁড়িয়ে বা বসে থাকার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের দেশে বাজারে যে ইলাস্টিক স্টকিং, এটা কিন্তু একটা মেডিকেটেড আলাদা এক ধরনের মোজা, যে মোজা পায়ে দিলে কিন্তু এটা কী হবে, আমি পায়ে দিয়ে যখন লম্বা সময় দাঁড়িয়ে বা বসে থাকতে হচ্ছে, তখন বিশ্রামের সময় এটা ব্যবহারের দরকার নেই, পার্টিকুলারলি শুয়ে থাকার সময় দরকার নেই। অন্য সময় বসে বা শুয়ে থাকার দাঁড়িয়ে থাকার সময়, কাজ করার সময় এই মোজাটা পায়ে দিয়ে কিন্তু আমরা কাজ করব। তাহলে এই মোজাটার কাজটা কি? মোজাটা হচ্ছে যে এই যে রক্তটা এখানে পুলিং হয়ে থাকছিল শিরার মধ্যে, এই মোজাটা একে চেপে ধরবে, ফলে হাঁটা চলাফেরা বা দাঁড়ানো যখন হোক না কেন ওখানে আর রক্তটা পুলিং হবে না, এটা আস্তে আস্তে করে হার্টের দিকে ব্যাক করে চলে আসবে। তাহলে কি হলো, তার যে সিমটম ছিল অস্বস্তি, ফুলে যাওয়া, ভার কাজ করতে ডে টু ডে লাইফে, এখান থেকে সে কমফোর্ট ফিল করবে। নট দ্যাট যে এইটা করলে পরে সে রোগটা তার ভালো হয়ে গেল। যখন সে মোজাটা খুলবে, ইলাস্টিক মোজাটা, তখন দেখবে রোগটা তো আগের জায়গায় দেখা যাচ্ছে। তাহলে আমরা ব্যবহার করলাম কেন? স্বস্তি পাওয়ার জন্য। আর এই ডিজিজটার যে প্রোগ্রেশন আছে সেটাকে একটুকে হল্ট করার জন্য, যেন এটা ডিজিজটার সামনে আগাতে না পারে।
কিন্তু এইভাবে তো জীবন চলতে পারে না। আমি কি এই সারা জীবনই মোজা পায়ে দিয়ে থাকবো? আমার উপসর্গ হচ্ছে, আমি তো আরো একটু রিলিফ চাই। ফলে এর পরের ধাপে যে আমরা ট্রিটমেন্টের কথা ফাঁকে একটু বলে রাখি, আমাদের দেশে কিন্তু অনেক লোক যারা বিদেশে যায়, বিদেশে মেডিকেল চেক আপে কিন্তু এখানে আটকে দেয় যে না আপনি এটা দিয়ে, কেন ওরা এই জন্য আটকায় যে লম্বা জবের সাথে সেই কাজটা করতে পারবে না। আমার দেশে যারা ডিফেন্সের চাকরিতে যায় তাদের কিন্তু এখানে আটকে দেয় যে না সেই ধরনের কাজের সাথে ফিট না। তাদের জন্য হচ্ছে যে না, এটা যদি আমরা চিকিৎসা করে ফেলি তারপরে কিন্তু তার ফিটনেস আসে, বিদেশে যাওয়া বা ডিফেন্সের কাজের সঙ্গে সে ইনভলভ হতে পারে। এর সঙ্গে যে আধুনিক চিকিৎসার কথাটা আসছে, এক সময় ছিল আমরা কি করতাম, এটা কাটাছেঁড়া করে আমরা এটাকে চিকিৎসা করতাম। এখন কিন্তু আর এটা কাটাছেঁড়া করার দরকার হয় না। মূলত যে পদ্ধতিটা হয়, সবাই একটা অপারেশনের কথা শুনলে যে অজ্ঞান করা হবে ইত্যাদি ইত্যাদি, তা না। আমরা যে পদ্ধতি করি, কাটাছেঁড়া করে অতীতে করা হতো, অথবা এখনকার যে পদ্ধতি করা হয় সে পদ্ধতি, ধরা যাক কেউ যদি মনে করে যে কাটাছেঁড়া করে অতীতে করা হতো, সেটাও করা হতো। কোমরে একটা ইঞ্জেকশন দিলে 2 পা স্পাইনাল অ্যানেস্থেসিয়া, 2 পা অবশ হয়, রোগীর কিন্তু নিচের দিকে অবশ হয়, উপরের দিকে কনসাস, সে কথা বলতে পারে, ফাঁকে ফাঁকে তার সাথে গল্প করতে করতে কিন্তু অতীতে অপারেশন করা হতো। এখন যে পদ্ধতিগুলো আসছে, লেজার, আরএফএ, ভেনাসিল, বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিগুলো আধুনিক পদ্ধতি, কিন্তু এখানে কোনো কাটাছেঁড়া নেই। আচ্ছা, কাটাছেঁড়া না করে এই কাজটা করা হয়। ইভেন লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে কাজটা করা যায়। তাহলে এখানে কাজটা মূলত কি করা হয়, যখন অতীতকালে আমরা কাটাছেঁড়া করে করতাম, তখন এই আক্রান্ত যে সেরা ফুলে ফেঁপে মোটা হয়ে আছে, এগুলোকে কেটে আমরা বের করে দিতাম। কেন? এগুলো আমাদের শরীরে একসময় দরকার ছিল, এখন আর দরকার না, এটা ডিস্টার্ব করে, আমরা এটা ফেলে বের করি। অনেকে বলে তাহলে আমার শিরা ফেলে দিলে আমার পা চলবে কিভাবে? আসলে আল্লাহ তাআলা যে শিরা আমাদের দিছে, চামড়ার নিচে 20% শিরা থাকে, 80% থাকে গোশতের গভীরে। এই 20% ডিস্টার্ব করছে, একে ফেলে দিলে কিছু হয় না। তার প্রমাণ হচ্ছে যাদের হার্টে বাইপাস করা হয় তাদের কিন্তু পায়ের এই শিরা তুলে নিয়ে কিন্তু বাইপাস করা হয়। তার মানে এই শিরা তুলে নিয়ে বাইপাস করা যেতে পারে। আমাদের শরীরে অনেক অর্গানই আছে এরকম, যেগুলো দরকার আছে কিন্তু ফেলে দিলেও জীবন অচল হয় না। অ্যাপেন্ডিক্স আছে, আমাদের গলব্লাডার আছে, এগুলো কিন্তু নর্মালি দরকার আছে, কিন্তু যখন ডিস্টার্ব করে ফেলে দেওয়া হয়। একইভাবে পায়ের এই আঁকাবাঁকা শিরা, যখন এটা রোগ আক্রান্ত হলো, আমি যদি ফেলে দিই কোনো ক্ষতি নেই। আসছিলাম যেটা আধুনিক চিকিৎসা, আধুনিক চিকিৎসাকে ফেলে দেওয়া হয় না, শিরা তার জায়গায় থাকবে। আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ওটাকে নন ফাংশনিং বা কম্পিউটারে দেখে ওটাকে চিকিৎসা করব। লেজার সাবজেক্টটা হেড টু টো, বাংলাদেশের সব সাবজেক্টে লেজার কিন্তু প্রসারিত চিকিৎসা আসছে এবং সারা বিশ্বব্যাপী এটা প্রচলিত। এই চিকিৎসা পদ্ধতি আমাদের শিরার মধ্যেও লেজারের মাধ্যমে এক ধরনের হিট প্রোডাকশন হয়, তাপ। তাহলে এই হিটের মাধ্যমে আমরা কি করব, রোগী তো আর টের পাবে না হিট, তার কোমরে একটা ইনজেকশন অথবা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আক্রান্ত যে শিরা আছে তার মধ্যে এইটা এই লেজার ফাইবারটাকে আমরা ঢুকিয়ে দিই। আমরা আগেই বলছিলাম লম্বা একটা শিরা আছে রানের গোড়া থেকে গোড়ালি পর্যন্ত, এই শিরার মধ্যে লেজার ফাইবারটা যদি আমরা ইন করি, মেশিনটা অন করে দিলে ওখান থেকে যে হিট হবে, ওই হিট দিয়েই কিন্তু ওই শিরাটাকে ব্লক করে দেওয়া হবে। তাহলে ও যে ডিস্টার্ব করছিল এটা, আর যে থোকাগুলো আছে ও থোকাগুলোকেও কিন্তু আমরা এক ধরনের ইনজেকশন দিয়ে ওটাকে ব্লক করে দিতে পারি। আরএফএ যে আধুনিকতম পদ্ধতি, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এটা আমাদের দেশে বিভিন্ন সাবজেক্টও আছে। টিউমারকে ট্রিটমেন্ট করার জন্য আরএফএ করা হয়, হার্টের যে অ্যারিথমিয়াকে করা হয়। এটার মাধ্যমে কিন্তু একই কায়দা, হিট প্রোডাকশন হয়। এই হিটের মাধ্যমে যে আক্রান্ত শিরা আছে এগুলোকে আমরা ব্লক করে দিই, ওটাকে নন ফাংশনিং বা ফাইব্রোসিস করে দেওয়া হয়। থোকা যেগুলো আছে, থোকার মধ্যে এক ধরনের ইনজেকশন দিয়ে চিকিৎসা করা হয়। সর্বশেষ যে আধুনিক পদ্ধতি আসছে এটা হচ্ছে গ্লু বা ভেনাসিল আমরা বলি। এখানে কোনো স্পাইনাল অ্যানেস্থেসিয়া, পা অবশ করা ইত্যাদি দরকার নেই। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে বাজারে মেট্রোনিক কোম্পানি একটা গ্লু আনছে, আমেরিকান কোম্পানি। এই গ্লুটা আক্রান্ত শিরার মধ্যে গ্লুটা দিয়ে দিলে কিন্তু ওই শিরাটা কিন্তু ব্লক হয়ে যাবে। তাহলে ওই শিরাটা লোকাল অ্যানেস্থেসিয়াতে কাজটা করা হলো। পার্টিকুলারলি যারা বয়স্ক মানুষ, বিভিন্ন অ্যানেস্থেসিয়ার জন্য যারা আনফিট, অথবা অনেকে আছে যারা খুব অবিস, ওভারওয়েট, অ্যানেস্থেসিয়া খুব রিস্কি, অথবা যাদের অনেক ধরনের কোমরবিড আছে, যাদের ক্যান্সার আছে, যাদের প্রেশারের সমস্যা আছে, যাদের হার্ট ফেলিওর আছে, কিডনি ফেলিওর আছে, অ্যাজমা আছে, তাদের জন্য অ্যানেস্থেসিয়া যাদের ক্ষেত্রে হাই রিস্ক, তাদের জন্য কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এই যে গ্লু আমরা বলি ভেনাসিল, এই গ্লু দিয়ে কিন্তু এটা সহজে চিকিৎসা করা যেতে পারে। এই আধুনিক যত ধরনের চিকিৎসা, বাংলাদেশে সব ধরনের চিকিৎসা কিন্তু এখানে অ্যাভেলেবেল, এবং ভাস্কুলার সার্জনরা সব ধরনের চিকিৎসার সঙ্গে তারা ওয়েল অ্যাকস্টমড, এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা ব্যবস্থা এখন বিদ্যমান।
জি, আমরা আজকে আপনাদের কাছে পুরো আঁকাবাঁকা শিরা সম্পর্কে সব কিছুই জানলাম, চিকিৎসা সহ, এবং এটাও জানলাম যে বাংলাদেশে এই চিকিৎসাটা খুব ভালোভাবে হচ্ছে। আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।